এই বছরের এপ্রিলের মাঝামাঝি থেকেই কলকাতাতে এতটাই গরম পড়েছিল, হঠাৎ ঠিক করলাম ঠান্ডা কোনো জায়গায় যেতে হবে। আর বাঙালিদের কাছে ঠান্ডা জায়গা মানেই হচ্ছে নর্থ বেঙ্গল। তাই হঠাৎ করে ঠিক করে ফেললাম দার্জিলিং যাব। ঘুরতে যাওয়ার জন্য কিছু ছুটির প্রয়োজন আছে, তাই মেয়ের সামার ভ্যাকেশনটাকে ইউটিলাইজ করবো ভাবলাম। আর তার সঙ্গে আমার নিজের অফিসের ছুটি সেটাও অ্যারেঞ্জ করতে হবে। এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এত কম সময়ের মধ্যে আমি কি প্ল্যানিং করলাম, কিভাবে ঘুরলাম, আর কি ঘুরলাম, আর কতই বা খরচা হলো। সুতরাং সঙ্গে থাকুন। আমি চন্দ্রচূড় অধিকারী, আপনাদের হোস্ট। এক্সপ্লোর রিভিউ চ্যানেলেতে আপনাদেরকে স্বাগত। ঠিক করলাম এন্ড অফ মে অথবা ফার্স্ট উইক অফ জুন যাব। বাট ফার্স্ট উইক অফ জুনের একটা সমস্যা ছিল, 4th জুনেতে ভোটের রেজাল্ট ছিল। সুতরাং বুঝতে পারছিলাম না যে 4th জুন ভোটের রেজাল্টের দিন দার্জিলিংয়ের কী পরিস্থিতি হবে। শুরু করলাম ট্রেনের টিকিট খোঁজা। চেষ্টা করলাম এন্ড অফ মের দিকে যাতে কোনো টিকিট পাই। কোনো ট্রেনেই কোনো টিকিট পেলাম না। 3rd জুন বন্দে ভারতেতে কনফার্ম টিকিট পেলাম। অন্যান্য ট্রেনের কথা তো আপনি বাদই দিন। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সব ট্রেনের লম্বা ওয়েটিং লিস্ট। আর আমি আরএসিতে টিকিট কাটার পক্ষপাতী ছিলাম না। বেরিয়ে পড়লাম 3rd জুনের দিন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে ঢোকবার মুহূর্তে গাড়িতে প্রচণ্ড ট্রাফিক থাকার জন্য আমাদের বেশ কিছু দূরে নামতে হলো। কারণ তখন ঘড়িতে বাজে ঠিক 5:35 আর আমাদের ট্রেন ছিল 5:55। যেহেতু আমাদের এটা বন্দে ভারতের প্রথম জার্নি ছিল, সুতরাং 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেখতে পাওয়ার পরেই কয়েকটা ছবি তুলে নিলাম আমরা আমাদের। তারপর হাঁটা দিলাম আমরা আমাদের ইকোনমি চেয়ার কামরার দিকে। ট্রেনের অভিজ্ঞতা আমি আলাদা করে কিছু বলবো না, তবে ট্রেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা থেকে আরম্ভ করে টয়লেট সব কিছু। ট্রেনের খাবার দাবার সব কিছু টাইম মতো চলে এলো। প্রথমে এলো একটা 500 ml জলের বোতল, তারপর দিয়ে গেল চা বিস্কুট। তার খানিকক্ষণ পরেই চলে এলো ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট ছিল ননভেজ, এবং ননভেজ ব্রেকফাস্ট দিয়েছিল 2টো ব্রেড, ডাবল ডিমের অমলেট, আলু মটরশুঁটি গাজরের একটা ভাজা, চকো পাই, সঙ্গে ছিল ম্যাঙ্গো ড্রিঙ্ক। যখন বন্দে ভারত ফারাক্কা ব্যারেজ পেরোচ্ছিল, জানলা দিয়ে বাইরের দৃশ্যটা বেশ দেখতে ভালো লাগছিল। বাসায় স্টেশন পেরোনোর পর 11:15 থেকে 12টার মধ্যে লাঞ্চের জোগাড় শুরু হয়ে গেল। আমাদের লাঞ্চ ছিল ননভেজ লাঞ্চে ছিল রাইস, মুগের ডাল, একটা পটল আলু ভাজা, চিকেন কারি, দই ও লাস্টে আইসক্রিম। আর ছিল সঙ্গে 2টো রুটি। যথারীতি দুপুর 1:30টার সময় এনজিপিতে ঢুকে গেল ট্রেন, একদম অন টাইম। যাই হোক, এনজিপি স্টেশনের বাইরে আসতেই বাইরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম। মনে হলো যেন কোনো মেলায় এসে পড়েছি, এত লোকের ভিড়। এই ভিড়েতে ড্রাইভারকে খুঁজে পাওয়াটা একটা বিস্তর চাপের ব্যাপার ছিল আমার কাছে। এনজিপির বাইরে ওয়েদার প্রচণ্ড গরম এবং হিউমিড ছিল। সত্যি করে যতক্ষণ না গাড়িতে উঠেছি ততক্ষণ আমাদের খুবই কষ্ট হয়েছে। ও হ্যাঁ, কথায় কথায় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমার এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আগে থেকেই গাড়ি ঠিক করা ছিল। এই গাড়ি ঠিক করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। আমি যে হোটেল বুক করেছিলাম, প্রথমে আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে এনজিপি টু এনজিপি গাড়ি কীরকম ভাড়া লাগবে। তারা আমাকে কোটেশন দিয়েছিল সমস্ত ঘোরার আইটেনারি নিয়ে অ্যাপ্রক্স 25,000 টাকা, যেটা আমার কাছে অনেকটাই বেশি ছিল। আমি গুগল থেকেও কিছু ট্রাভেল এজেন্টের সাথে কথা বলেছিলাম, তারাও আমাকে অলমোস্ট একই রকম কোটেশন দিয়েছিল। শুরু করলাম ইউটিউব ভিডিও দেখে আমি এক ড্রাইভার দাদার নাম্বার পেয়েছিলাম। আমি সেই ইউটিউবের ভিডিও লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ড্রাইভার দাদার নাম ছিল পেম্বা তামা। পেম্বা ভাইকে আমার রিকোয়ারমেন্ট বলার পর উনি আমাকে একটা এস্টিমেট দিলেন, যেটা আমার কাছে রেশনাল ছিল। ভদ্রলোকের সঙ্গে কথা বলার পর বেশ ভালো লেগেছিল, সেই জন্য সেই রাতেরই ওনাকে ওনার কথা মতো 1,500 টাকা দিয়ে বুক করে দিলাম। বাকি টাকাটা উনি বললেন যেরম উনি ঘোরাবেন ঠিক সেরমভাবে উনি আমার কাছ থেকে চেয়ে নেবেন। টাকা অ্যাডভান্স করবার পরই পেম্বা ভাই আমাকে ওনার নোটপ্যাডে লিখে একটা মানি রিসিপ্ট পাঠালেন, যেটা ছবি আমি আপনাদের সঙ্গে এই স্ক্রিনে শেয়ার করছি। যদিও আমি আইটেনারি স্পেসিফিক চার্জেসগুলো আপনাদের কাছে হাইটই রাখলাম, কারণ এই চার্জেসগুলো ওঠানামা করে, আপনি কোন সিজনে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। অযথা সেই কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি ফোন করে কথা বলে নেবেন। বাট অ্যাপ্রক্স কত খরচা হয়েছিল আমি সেটা এই ভিডিও লাস্টের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। আমি ড্রাইভার দাদার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ওনার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। উনি যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য লোক। এনজিপি থেকে দার্জিলিং নিয়ে যাওয়ার জন্য পেম্বা ভাই নিজে আসেননি বটে, তবে উনি একজন ড্রাইভার ঠিক করে দিয়েছিলেন, যার নাম ছিল নবীন ছেত্রী। ছেলেটি কম বয়সী ছেলে এবং যথেষ্ট কোঅপারেটিভ। গরম থেকে রিলিফ দেওয়ার জন্য
নবীন খানিকক্ষণের জন্য এসি চালালো, যতক্ষণ না আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি। ক্রমশ যত আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি, ততই মন, শরীর, প্রাণ যেন সবই জুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হাওয়ায়। আর শুরু হচ্ছিল মেঘ, কুয়াশা আর বৃষ্টির খেলা। সে এক অপূর্ব দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোতে প্রচুর টাইম লেগে গেছিল। সাধারণত 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে, যেটা আমি টার্গেট করেছিলাম যে 5টা থেকে 6টার মধ্যে আমি হোটেলেতে চেক ইন করতে পারবো। বাট ঘুম স্টেশন থেকে আমাদের হোটেল পৌঁছাতে বেজে গেল অলমোস্ট 7:30। আমি হোটেলটা নিয়েছিলাম দার্জিলিং ম্যালের কাছে, সুমিটেল যশস্বী গ্রুপের। এটা 4 স্টার হোটেল। আমার মায়ের যেহেতু হাঁটুতে প্রবলেম ছিল, সেই কারণের জন্য আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল লিফট দেওয়া হোটেল, যেটা দার্জিলিংয়ের বেশিরভাগ হোটেল বা হোমস্টেতে থাকে। হোটেলটা একদম মেন রাস্তার উপরে নয়, মেন রাস্তা থেকে 40 থেকে 50 মিটারের ভেতরে। আর যদি আপনি ম্যালের দিক থেকে আসেন, তাহলে দার্জিলিং ক্লক টাওয়ার ধরে যে রাস্তাটা ডাউনহিলের দিকে নামছে, সেই রাস্তা ধরে আপনাকে নামতে হবে। নামার পরই আপনি জয় কমপ্লেক্স পাবেন। জয় কমপ্লেক্সের সাইডে যে ছোট রাস্তায় ঢুকে যাচ্ছে, সেটা আপনার হোটেলের সামনে অবধি যাচ্ছে। আমি হোটেলটা বুক করেছিলাম ক্লিয়ার ট্রিপ অ্যাপের থ্রু দিয়ে। তবে এখানে আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। ক্লিয়ার ট্রিপেতে আমি বুক করেছিলাম প্রিমিয়াম ট্রিপল রুম, এবং তাতে যে ছবি দেওয়া ছিল, দেখানো হয়েছিল ভিউ রুম, বাট কোথাও লেখা ছিল না। বাট আমি যখন হোটেলে চেক ইন করলাম, আমাকে দেওয়া হলো নন ভিউ রুম, এবং সেখানকার রিসেপশনিস্টের ভাষায় ট্রিপল প্রিমিয়াম রুমেতে কোনো ভিউ নেই, শুধুমাত্র ভিউ অ্যাভেলেবেল রয়েছে প্রিমিয়াম ফ্যামিলি রুমগুলোতেই। হোটেলের রুমে ঢুকে দেখলাম একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। যাই হোক, হোটেলে চেক ইন করে নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যাল ঘোরার উদ্দেশ্যে। আমরা ডিনারটা বাইরে করলাম, যদিও আমাদের হোটেলেতে ডিনার অ্যাভেলেবেল রয়েছে। আমাদের হোটেলেতে লাস্ট ডিনারের অর্ডার নেওয়া হয় রাত্রি 9:45 নাগাদ। বাট আমরা 8টা, 8:30 নাগাদ একটুখানি স্ন্যাক্স আর চা খেলাম। 9:30, 10টা নাগাদ আমাদের ডিনার করার সেরকম কোনো তাগিদ রইল না। ঠিক করলাম যে ডিনারটা আমরা মহাকাল হোটেলে করব, কারণ মহাকাল হোটেলেতে মোটামুটি 10টা 10 নাগাদ অবধিও অর্ডার নেয়। কারণ 9:50 অবধি মেলেতে কাটিয়ে আমরা 10টা নাগাদ মহাকাল হোটেলে ঢুকে পড়লাম, এবং সেখান থেকে ডিনার সেরে ফিরে এলাম হোটেলেতে। এর মাঝখানে প্রেমবাবাই ফোন করে জানিয়ে দিয়েছিলেন পরের দিন সকালবেলা 8টা নাগাদ বেরোতে হবে। পরের দিন 4 জুন আমরা গেছিলাম লামহাট্টা, তাগদা, তিনচুলি। 4 জুনের দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং বন্ধ ছিল ডিউ টু বোট রেজাল্ট। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ডে 1-এর অভিজ্ঞতা নিয়ে, ডে 2, 3 এবং ডে 4-এর অভিজ্ঞতা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো। এবার চলে আসি কত খরচা পড়লো। আমরা টোটাল 4 জন ছিলাম, 3 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা। আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর। ট্রেনে হাওড়া থেকে এনজিপি বন্দে ভারতে খরচা পড়েছিল 6,371 টাকা। এনজিপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ফিরতে খরচা হয়েছিল 5,460 টাকা। আমাদের টিকিট উইথ ফুড কাটা ছিল। দার্জিলিংয়ে টয় ট্রেন রাইডের জন্য খরচা হয়েছিল 4,000 টাকা, পার হেড 1,000 টাকা করে। আমরা ডিজেল রাইড নিয়েছিলাম। ডিজেল রাইডের টিকিটের দাম হচ্ছে 1,000 টাকা পার হেড। আপনি যদি স্টিম ইঞ্জিন রাইড নেন, সেক্ষেত্রে আপনার টিকিটের দাম পড়বে 1,500 টাকা পার হেড। দার্জিলিংয়ের হোটেলে খরচা হয়েছিল 3 রাত 4 দিনের জন্য মোটামুটি 17,000 টাকার মতো। কার রেন্টালের জন্য পেম্মা তামাং কোট করেছিল 17,000 টাকার আশাপাশি। এর মধ্যে আপনার পার্কিং চার্জেস ইনক্লুডেড ছিল। আমাদেরকে এনজিপিতে একটা হোটেল নিয়ে 1 রাত কাটাতে হয়েছিল, যেহেতু পরের দিন সকালবেলায় শতাব্দী এক্সপ্রেস ধরবো বলে। সেই হোটেলেতে আমাদের লেগেছিল 2,500 টাকা 1 রাতের জন্য। আমরা একটা রুমই নিয়েছিলাম। বাকিটা হচ্ছে মিল, ড্রিঙ্কিং ওয়াটার আর শপিংয়ে। আমি সব অভিজ্ঞতাটা শেয়ার করব, আর কিছু টিপসও দেব, যেগুলো দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের কাছে ইউজফুল হবে। ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো তথ্যের প্রয়োজন থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করবার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।